আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে যেটা করছিলাম PHP বেসিক স্ট্রাকচার, সিনট্যাক্স, তারপরে হলো কি আপনার অ্যারে, ফাইলটা আমরা ওপেন করি। বেসিক পিএইচপি দিয়ে স্টার্ট করব। ঠিক আছে, একটু রিভিউ দিচ্ছি। আচ্ছা, একটু রিভিউ দিই। ফার্স্ট আমরা কি করছি যে কিভাবে পিএইচপি স্টার্ট করব। ঠিক আছে, পিএইচপি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ফুল মিনিং হলো হাইপারটেক্সট কি বলে হাইপারটেক্সট হাইপারটেক্সট প্রিপ্রসেসর। ঠিক আছে, আচ্ছা, এইটা যখন এটা আপনার যে কোনো লোকাল সার্ভারে এক্সিকিউশন করতে হয়। সার্ভার থেকে এক্সিকিউশন হয় পিএইচপি। তারপরে লাগে পিএইচপি আপনার ডাটাবেজে, পিএইচপি ল্যাঙ্গুয়েজটা ডাটাবেজকে কানেক্ট করতে পারে এবং ডাটাবেজ থেকে ভ্যালু নিয়ে আসতে পারে। ঠিক আছে, তারপর পিএইচপি স্টার্ট করবো কিভাবে, যে কোনো একটা পেজ ওপেন করে যখন সেভ করব অবশ্যই ডট পিএইচপি তে সেভ করব। ঠিক আছে, তাহলে পেজটা পিএইচপি তে এক্সিকিউশন হবে, এক্সটেনশন যদি ডট পিএইচপি থাকে। আর যখন পেজে বা আমরা নতুন একটা পেজ নিব তখন কোড লিখতে যাব, তো ফার্স্ট একটা গ্রেটার দেন সাইন। ঠিক আছে, ফার্স্ট একটা গ্রেটার দেন সাইন, তারপরে কোশ্চেন মার্ক ওই পিএইচপি এবং পিএইচপি স্টার্ট, আর ইন্ডের সময় কোশ্চেন মার্ক লেস দেন। ঠিক আছে, এটা হলো স্টার্টার ইন। যদি স্টার্টের আমরা কোনো কিছু প্রিন্ট করতে যাই, ঠিক আছে, আমরা সেভ একটু দেখি। গত ক্লাসে যে আমরা পিএইচপি স্টার্ট করছিলাম, ওইটা একটু জাস্ট রিভিউ করি। নর্মালি ফার্স্টে কি, পিএইচপি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা আপনার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। ফুল মিনিং হল হাইপারটেক্সট প্রিপ্রসেসর। এটা এটা আপনার লিখতে গেলে যে কোনো একটা, যেমন আমরা এইচটিএমএল পেজ দিছি তখন ডট এইচটিএমএল এ সেভ করছি, যেমন পিএইচপি যখন কোড করবো তখন ডট পিএইচপি তে সেভ করবো। পিএইচপি পেজের মতো আপনি এইচটিএমএল কোডও লিখতে পারেন, জাভাস্ক্রিপ্টও লিখতে পারেন, এমন না ডট পিএইচপি হলে শুধু পিএইচপি কোড লিখতে পারেন। ঠিক আছে, এখন পিএইচপি একটা পেজ দিলে সেখানে স্টার্টিংটা হবে পিএইচপি কোড স্টার্ট করা হবে অবশ্যই গ্রেটার দেন কোশ্চেন মার্ক পিএইচপি স্টার্ট। ইন করার সময় পিএইচপি কোড ইন করার সময় কোশ্চেন মার্ক গ্রেটার দেন, মানে টোটাল পিএইচপি কোড আপনি এখানে ফাংশন, এর ভেরিয়েবল, এর কন্ডিশন যা লেখেন, তারপরে কোশ্চেন মার্ক এটা দিয়ে ইন করতে হবে। এখন কোনো কিছু প্রিন্ট করতে গেলে ইকো, আর ডাবল স্ট্রিং এর মধ্যে যেটা রাখবো সেটা আপনার ই বলে, স্ট্রিং বলে অনুযায়ী লেখাটা। তো এটা যদি আমি এখন এক্সিকিউশন করতে যাই কোডটা, তো আমার আগে সার্ভার ওপেন করতে হবে, যে আমার সার্ভারটা যেখানে আছে সেই ফোল্ডার থেকে আমার জ্যাম সার্ভারটা ওপেন করতে হবে, কন্ট্রোল প্যানেলটা ওপেন করতে হবে। আমি জ্যাম ফোল্ডারে দেবো, কন্ট্রোল প্যানেলটা ওপেন করে পিএইচপিটা স্টার্ট করবো। যে শুধু এই পিএইচপি স্টার্ট করলে হবে, কারণ অ্যাপাচি মডিউল অ্যাপাচি স্টার্ট করলে হবে। মাইস্কুয়েল কেন, মাইস্কুয়েল কাজ আমি করতেছি না, ওই মডিউলটা স্টার্ট করলে হবে। মডিউল স্টার্ট হয়ে গেছে, এখন আমি ব্রাউজারে যে এক্সিকিউশন করবো এই ফোল্ডার বেসিক পিচ, বেসিক লোকাল হোস্ট বেসিক পিচ। ঠিক আছে, এই যে বেসিক ডট পিএইচপি নামে একটা ফাইল আছে, যে বেসিক পিএইচপি সিনট্যাক্স। এটা হলো কোনো কিছু কমেন্ট করতে গেলে, সিঙ্গেল লাইন কমেন্ট করতে গেলে সামনে দিকে ফরওয়ার্ড স্ল্যাশ লেখার আগে বা কোডের আগে। মাল্টিপল লাইন হলে ফার্স্টে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে স্টার সাইন, তারপরে 2-4 লাইন যতটাই হোক, 10 লাইন 20 লাইন, একদম সবার লাস্টে, ওই লাইনের সবার লাস্টে আপনার
স্টার সাইন দিয়ে ব্যাকওয়ার্ড স্ল্যাশ, ফরওয়ার্ড স্ল্যাশ, ঠিক আছে, দুইটাই ফরওয়ার্ড স্ল্যাশ, ফার্স্টে স্টার হয় ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে, তারপরে স্টার, আর লাস্টে এন্ড হওয়ার সময় স্টার ফরওয়ার্ড স্ল্যাশ। এই হলো ভেরিয়েবল কি ভ্যালু লাগে দেন, ঠিক আছে। যেকোনো একটা ধরেন আমরা যেকোনো কিছু ধরো মানি ব্যাগ ধরা যায়, মানি ব্যাগে কি থাকে, টাকা, টাকা হলো ভ্যালু, আর ভেরিয়েবল মানে হলো যেটা যে রাখা হয়, ঠিক আছে। তার মানে ভেরিয়েবল অবশ্যই ডিক্লেয়ার করার আগে ডলার সাইন ইউজ করতে হবে, ঠিক আছে। ভেরিয়েবল অবশ্যই ডিক্লেয়ার করার সময় আমরা ডলার সাইন ইউজ করতে হবে, ডলার সাইন ছাড়া ভেরিয়েবল ডিক্লেয়ার হবে না। যদি 2-3 ওয়ার্ডের দেন অবশ্যই মাঝখানে স্পেস দিবেন না, আন্ডারস্কোর দিবেন। ভেরিয়েবল নামটা যেমন ওই ভ্যালুর সামঞ্জস্য হয়, ভ্যালুটা কি, ধরেন আমি কারের লিস্ট লিখতেছি, তো কার ভেরিয়েবলের নাম দিলাম, তাহলে বুঝতে পারবো এই ভেরিয়েবলের আন্ডারে সব কারের লিস্ট আছে, কারের নাম আছে, কার দিয়ে কোনো ভ্যালু আছে, এটাই, ঠিক আছে। তো ভেরিয়েবলের মধ্যে ভ্যালু রেখে প্রিন্ট করা যায়, সরি, ভেরিয়েবলের মধ্যে ভ্যালু রেখে ভেরিয়েবলটা প্রিন্ট করলে ওই ভ্যালুটা শো করে, ঠিক আছে। যেমন আমরা এখানে যেটা রাখছি প্রিন্ট করে দেখি, এই লাইনটা প্রিন্ট করা, হ্যাঁ হয়েছে, প্রিন্ট হয়েছে। আচ্ছা, আবার কনকেট করা, ভেরিয়েবল কনকেট করা মানে দুইটা ভেরিয়েবল পাশাপাশি রাখা বা পাশাপাশি এরপর এই ভেরিয়েবলটা আসবে, এই ভেরিয়েবলের ভিতরে যে ইনফরমেশন সেটা শো করবে, ঠিক আছে, সেটাও করতে পারে। এটা কিভাবে, দুইটা ভেরিয়েবল নিচে, একটা হলো ফার্স্ট নেম লাস্ট নেম, তারপর ইকো করে ফার্স্ট নেম, ডট দিয়ে, ডট হলো কনকেট করা, ঠিক আছে। ডাবল কোটেশনের মধ্যে একটা স্পেস দিছে, কারণ ফার্স্ট নেম আর লাস্ট নেম তো একসাথে হয় না, একটা মাঝখানে স্পেস হয়, ডাবল কোটেশন দিয়ে একটা স্পেস ইউজ করছি, তারপর আবার ডট দিয়ে লাস্ট নেম, মানে ডট দিয়ে আমরা কনকেট করতেছি, ঠিক আছে। তারপরে লাগে পিএইচপি ইন্টিজার ফ্লোট এভাবে ডিক্লেয়ার করে না দিলেও চলে, আপনার সরাসরি আপনি মানে নাম্বার লিখলেই হবে, নাম্বার শুধু যদি নাম্বার লেখেন তাহলে ইন্টিজার সে ধরে নেয়, তারপরে শুধু যদি দশমিক দিয়ে লেখেন তাহলে ফ্লোট ধরে নেবে। তারপরে লাগে আপনি যদি গুণ করেন বা ভাগ করেন, সরাসরি সাইন দিয়ে দিলেন, গুণ ভাগ হয়ে যাবে, ঠিক আছে। এখানে এই এক্সাম্পল গুলো আছে। আচ্ছা, এরপরে আসি, আমরা ইফ এলস কন্ডিশন ইউজ করছিলাম বড় সংখ্যা বের করার জন্য, ঠিক আছে। তো এখানে দেখেন যে ইফ এলস আমরা কন্ডিশন ইউজ করছি, এই যে ফার্স্টে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, ভেরিয়েবলের মধ্যে ভ্যালু দিছি, তারপরে ইফ এলস কন্ডিশন আসছে। ইফ এর প্রথম কন্ডিশন হলো গিয়ে এ যদি বি থেকে বড় হয় বা বি এর সমান হয়, আবার এ যদি সি এর থেকে বড় হয় বা সি এর সমান হয়, তিনটা ভেরিয়েবল আছে এ বি সি, এর ভিতরে তিনটা মান আছে, ঠিক আছে। এ আর সি তে দিছি, কারণ এর সাথে কম্পেয়ার হয়ে গেছে বি সি, ঠিক আছে। এবার এর সি তে দিছি বি এর সাথে এ আর সি কম্পেয়ার হবে, আবার এর সি তে দিছি সি এর সাথে এ, আবার সি এর সাথে বি, ঠিক আছে। এর মধ্যে যেটা বড় হবে সেটাই দেখাবে। তো এখানে আউটপুটে আপনার 28 দেখাবে, মানে বি দেখাবে, বি এর থেকেও বড়, বি সি এর থেকেও বড়, আবার ইকুয়াল, ঠিক আছে। এর জন্য বি দেখাবে। এবং সি কেন দেখো না, সি এর থেকে বড় কিন্তু সমান না, ঠিক আছে। সি বি এর থেকে বড় বাট সমান না, বাট দুইটাই সমান, ঠিক আছে। এজন্য শুধু বি, মানে ইফ এর পর এলস ইফটাই প্রিন্ট হবে, আর পরের এলস ইফটা প্রিন্ট করবে না, ঠিক আছে। কারণ এখানে যে মানটা বের হবে ইফ এলস ইফে, লাস্টে এলস ইফে একই মান বের হবে, ঠিক আছে। আর এলস হলে কোনো কিছু যদি না থাকে, ভ্যালু ট্যালু না থাকে। ডিফাইন, ডিফাইন কি, ভেরিয়েবল ডিক্লেয়ার করে, ঠিক আছে, ডলার সাইন বাদ দিয়ে ডিফাইনের স্ট্রাকচারটা কি, ডিফাইন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্রথমে ওই ভেরিয়েবলের নাম, আমরা যেমন ভেরিয়েবল নাম দিলাম, তারপরে কমা দিস, ডাবল কোটেশনের মধ্যে ভ্যালু, ইকো জাস্ট ওই ডিফাইনের নামটা দিলেই হবে, ঠিক আছে। এই গেল। এরপর আসি অ্যারে, ইন্ডেক্সিং অ্যারে,
অ্যাসোসিয়েটেবল মাল্টি ডাইমেনশন ইন্ডেক্সিং এর হলো 0 1 2 দ্বারা ইন্ডেক্সিং করা হয়। এটা অ্যারে ডিক্লেয়ার করতে গেলে ফার্স্টে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, তারপরে অ্যারে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ভ্যালুগুলো দিতে হবে কমা অনুযায়ী এবং ডাবল কোটেশনের মধ্যে, ঠিক আছে। যদি স্ট্রিং, এরপর যেমন প্রিন্ট দিতে গেলে $4 মানে অরেঞ্জ, এর ভিতরে প্রথম যে ভ্যালুটা থাকবে সেটা হলো 0, আর বাকি তারপর হলো 1 2 3 4, ঠিক আছে। এটা হলো ইন্ডেক্সিং অ্যারে সিস্টেম। এরপর আসি অ্যাসোসিয়েটেড অ্যারে, ঠিক আছে। অ্যাসোসিয়েটেড অ্যারে কি, এখানে নাম, এজ, অ্যাড্রেস, এখানে 0 1 2 দ্বারা ইন্ডেক্সিং করে না, ঠিক আছে। অ্যাসোসিয়েটেড অ্যারেতে ওই যে নেম দিছে ইকুয়াল টু মিস্টার ওয়াই, নেম দ্বারা ইন্ডেক্স মানে নেম দ্বারা আইডেন্টিফাই করে, ঠিক আছে। এইজ টেক্সট দ্বারা আইডেন্টিফাই করে, 0 1 লিখতে হয় না। যেমন এখানে দেখেন বায়ো নেম এইজ হলো বায়ো এইজ, এখানে কিন্তু 0 1 দিয়ে প্রিন্ট হয়ে এসেছে। আর একটা আছে মাল্টি ডাইমেনশন, মানে এর ভিতরে একাধিক, ঠিক আছে। তো এখানে যেমন দেখেন মাল্টি ডাইমেনশনের ভিতরে ইন্ডেক্সিং এর ব্যাপার আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসে হলো গিয়ে ফর লুপের ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের কন্ডিশনের ভিতরে কি বলছিলাম, যে ফার্স্টে কি হয় ভেরিয়েবল ডিক্লেয়ার করে, তারপরে ইনিশিয়ালাইজ করে, না সরি, তারপরে কন্ডিশন দেয়, তারপরে মানে ইনক্রিমেন্ট ডিক্লেয়ার করে, ঠিক আছে। ওয়াইলও একই কন্ডিশন, ওয়াইলে কন্ডিশন দিবেন, তারপরে যেটা প্রিন্ট করা বলে দেবেন, তারপরে ইনক্রিমেন্ট দিয়ে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট যেটা হয় ফার্স্টে বলে দেবেন। ডু ওয়াইলে ফার্স্টে প্রিন্ট করতে হবে এক্স ভ্যালু এক্স এক্স, ওয়াইলে কন্ডিশন দিয়ে দেবে। ফর হচ্ছে অ্যারের প্রিন্ট করা নেই, ফর হচ্ছে অ্যারেগুলো প্রিন্ট করে, ঠিক আছে। ফর অ্যারেগুলো প্রিন্ট করা সহজ। তারপরে সুইচ আছে, সুইচে আপনি আহ, মানে একটা ভেরিয়েবলের মধ্যে ভ্যালু নিলেন, সুইচ ফাংশনের মধ্যে সেই ভেরিয়েবলটা বলে দিলেন, নিচে কেসের মধ্যে ওই ভেরিয়েবলের সাথে যেটা মিল করবে সেটারই ইকো মানে সেটারই আউটপুট দেখাবে, আদারওয়াইজ দেখাবে। হুম, এই হলো অল ইচ, ঠিক আছে। ফাংশন কি, ফাংশনের নেম ডিক্লেয়ার করলাম, দুইটা প্যারামিটার দিলাম, তারপরে রিটার্ন করলাম, লাস্টে ইকো দিয়ে প্যারামিটারের মধ্যে দুইটা ভ্যালু দিয়ে দিলাম, ঠিক আছে। বাস আউটপুট আছে, এই হলো ফাংশন, ঠিক আছে। আচ্ছা, ক্লাসের টাইম দেখে দিই। হুম, ঠিক আছে, গেল। আচ্ছা, আজকে বেসিক পেজ না আমরা অ্যাডভান্স পেজ ফিলে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কাজ করি। হুম, আচ্ছা। এখানে আজকে যেমন আমরা ক্লাস আর অবজেক্ট জিনিসটা কি, ঠিক আছে, তারপরে মেথড, প্রপার্টিস, এগুলো বুঝবো এবং এগুলো প্র্যাকটিস করবো, ঠিক আছে। তো সরাসরি প্র্যাকটিক্যাল দেখাবো। অবজেক্ট ওরিয়েন্টেড আর নর্মাল প্রোগ্রামিং, অবজেক্ট ওরিয়েন্টেড ছাড়া যে প্রোগ্রামিং সেটার মধ্যে পার্থক্য কি, অবজেক্ট ওরিয়েন্টেড একটা স্ট্রাকচার আছে, ঠিক আছে। সেই স্ট্রাকচার অনুযায়ী ফলো করে, আউটপুট দেখায়, এরর আসলে এরর দেখায়। কিন্তু উইদাউট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আপনার কোড অনেক বেশি লিখতে হবে, ঠিক আছে। আউটপুট আপনার লোডিং স্পিড অনেক স্লো হয়ে যাবে, ঠিক আছে। তো এর জন্য আমাদের কি দরকার, দরকার, কি বলে, ক্লাস
আর অবজেক্ট দিয়ে কাজ করা যাবে। ঠিক আছে, ক্লাস কি? ক্লাস হলো গিয়ে ধরেন অ্যাজ লাইক কার একটা ক্লাস। ঠিক আছে, এর মধ্যে যে ফিচার গুলো আছে এক্সট্রা, ইঞ্জিন, ঠিক আছে, অয়েল ট্যাঙ্কি বা গ্যাস ট্যাঙ্ক, ঠিক আছে, ড্রাইভিং সিট, এসি, তারপরে গুড সাউন্ড কোয়ালিটি, এই, ঠিক আছে, এইগুলো হলো গিয়ে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর। এখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করলে সুবিধা কি? যেমন আমরা যদি ধরেন একটা রেসিপি, রান্না করার রেসিপি কোথা থেকে নিয়ে আসি, সেটা কোনো অনুষ্ঠানে যদি তৈরি করতে যাই, আপনি কি 50 জনের জন্য ফার্স্টে তৈরি করবেন, নাকি একসাথে 1000 জন লোক থাকলে তাদের জন্য? ঠিক আছে, একসাথে 1000 লোক থাকলে তাদের জন্য তৈরি করবেন। নিশ্চয়ই 50 জনের জন্য তৈরি করবেন না, কারণ 50 জনের তৈরি করতে করতে অবস্থা আরো খারাপ হবে। ঠিক আছে, তো আপনার এর জন্য 15 জন আছে, 15 জনের সাথে ই করা হচ্ছে। এরপর ক্লাস অবজেক্ট, পিএইচপিতে ক্লাস আর অবজেক্ট। অবজেক্টটা তো বললাম যে যেমন একটা কার যদি হয়, কারের ভিতর কি কি থাকে, ব্রেক, স্টিয়ারিং, সাউন্ড সিস্টেম, এটসেট্রা, এগুলো হলো অবজেক্ট। এই অবজেক্ট গুলো যখন প্রত্যেকটা কার্যকর হয় মোটামুটি তখনই ক্লাসটা অ্যাক্টিভ হয়ে যায়, ক্লাস কাজ করে। ঠিক আছে, অবজেক্ট যদি আবার ঠিক না থাকে তাহলে কিন্তু ক্লাস কাজ করবে না। ঠিক আছে, তো ক্লাস কিভাবে ডিক্লেয়ার করবো সেই জিনিসটা আমি দেখাবো আগে। ক্লাস ডিক্লেয়ার করতে হলে ফার্স্ট আপনার ই করতে হবে, ওই নর্মাল আমরা যেভাবে পিএইচপি স্টার্ট করি সেভাবে স্টার্ট করব উইথ ফাংশনাল ক্রিয়েট করব। পিএইচপি স্টার্ট করতে গেছি, করছিলাম আমরা আগের ক্লাসে করছি। ঠিক আছে, তো পিএইচপি স্টার্ট করতে গেলে মিনিমাম পিএইচপি ল্যাঙ্গুয়েজ কিছু জানা লাগে। ঠিক আছে, এখন আমরা গত ক্লাসে যেটা করছিলাম, এইচটিএমএল একটা ফার্স্টে বেসিক স্ট্রাকচার, তারপর আমি যদি পিএইচপি করি তাহলে আরো সুবিধা হবে। আচ্ছা, আমরা ফার্স্টে পিএইচপি স্টার্ট করি, ক্লাস ক্রিয়েট করি ফার্স্টে। ক্লাস, ক্লাসের ভিতরে আপনি অনেকগুলো মেথড ইউজ করতে পারেন। ঠিক আছে, যেমন একটা ক্লাস আমরা নর্মালি কি করি, একটা ক্লাস তৈরি করি ডাটাবেস ফাংশনের জন্য, আর একটা অন্যান্য কিছু জন্য। ঠিক আছে, এগুলো ক্লাস দেখো অনেক কিছু ক্রিয়েট করতে হবে, এবং এটা ম্যাক্সিমাম হায়ার লেভেল নলেজ। এবং ফার্স্ট টাইম একটা ক্লাস তৈরি করবে, ক্লাসটা ডিক্লেয়ার করতে হবে, ক্লাসটা কার নামে ডিক্লেয়ার করতে হবে। ঠিক আছে, এখানে একই অবস্থা, আপনি ইচ্ছা মতো ই লিখতে পারবেন। ঠিক আছে, ইচ্ছা মতো কোড লিখতেছেন, ইচ্ছা মতো সেটা লিখতেন, কিছু নিয়ম কানুনের মধ্যে আছে, সেগুলো মেনে চলতে হবে। ক্লাস কার লিখছি, ক্লাস কার লেগে একটা ক্লাসের নাম, একটা অবজেক্ট লিখবো, একটা পাবলিক, পাবলিক সি টাইপ, সি টাইপ, হ্যাঁ, একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল রাখবো, আর এর নাম রাখি ভি, ডাবল
EMW dollars and methodologies এগুলো একটা অবজেক্ট আর গেল এখন এই ভেরিয়েবল গুলা একটা মেথডে মধ্যে সেট করতে হবে অবজেক্ট আকারে মেথডের মধ্যে সেট করতে হবে মেথডটা আগে ডিক্লেয়ার করি ফাংশন তারপরে লেগে সেট নেম এখানে আপনি অন্য কিছু দিতে পারেন কিন্তু আমি জাস্ট নেম ভেরিয়েবলের জন্য লিখছি তো নেম ভেরিয়েবল বোঝানোর জন্য লিখছি রিটার্ন আগে রিটার্ন এখানে রিটার্ন হবে সরি এখানে তো সেট করতেছি সেট নেম তার উপরে একটা অবজেক্ট নেই then equal dollar the a and সেটা সেট করলাম এরপর গেট ফাংশন গেট নেম এখানে আমরা রিটার্ন করব সেট করবেন সেই ভ্যালুগুলা ঠিক আছে ফাংশন সেট নেমের মধ্যে সেট করে নিলাম এখন গেট করব রিটার্ন দিস নেম এটা দুইটা শেষ হয়ে গেছে আমার ক্লাসের কাজ শেষ ক্লাসের ভিতরে যে মেথড গুলো ক্রিয়েট করা দরকার ছিল আবার ক্লাস ডিক্লেয়ার আগে অবশ্যই ক্লাস লিখবেন এবং ক্লাসের নাম লিখে সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্রেসের মধ্যে আপনি মেথড ডিক্লেয়ার করতে পারেন ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারেন ঠিক আছে সবই পাবলিক হবে যদি আগে কিছু না লাগে যদি আগে প্রাইভেট বা প্রোটেক্টেড লিখে দেয় তাহলে ওটা প্রাইভেট ফাংশন হবে প্রাইভেট ফাংশনের কাজ কি ওই ক্লাস ব্যতীত অন্য ক্লাসে কাজ না করে ঠিক আছে আর পাবলিক ফাংশনের কাজ হলে গিয়ে মানে এটা অল ওভার সব ক্লাস থেকে অ্যাক্সেস করা যায় সব মেথডে এটা অ্যাক্সেস করতে পারে এখন আমরা এই মেথডটাকে তো সরাসরি কল করতে পারবো না আগে ক্লাসকে কল করতে হবে ক্লাসকে যদি কল করতে হয় তাহলে ক্লাস একটা ভেরিয়েবল অবজেক্ট আকারে একটা ভেরিয়েবল আমাদের নিতে হবে ঠিক আছে মাই কার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এখন অবজেক্টের ডিক্লেয়ার করব কার ঠিক আছে তো ক্লাসের এগেইনস্ট একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে গেল মাই কার নিউ কার হলো ওই ক্লাস এখন মাই কার দিয়ে মাই কার সেট নেম দেন তো আমি নাম পাঠাইতে পারবো
BMW কেন ইকো দিতে পারি চাইলে না এখানে ইকো হবে গেট নেমে সেট নেমে তো ইকো সেট নেমে ভ্যালু সেট করবে আমার এমন ভ্যালু সেট করবে এবার ডলার দিয়ে এবার ইকো সেট নেমে যখনই ভ্যালু সিলেক্ট হবে তখনই সেট দিয়ে রান দেয় এবার এটা রান করে দেখি বেসিক পিএইচপি অ্যাডভান্স পিএইচপি দিয়ে এবার বিএমডব্লিউ লাইন নাম নয় ডিফাইন্ডার এবার বিএমডব্লিউ অফ এখানে আমি নেম লেখছি না বিএমডব্লিউ সমস্যা কেন যেহেতু নেম লেখছি কেন নেম লেখা বা এখানে বিএমডব্লিউ লেখছি না আমরা এখানে বিএমডব্লিউ লেখছি যেহেতু এখানে বিএমডব্লিউ এর জন্য চিন্তা করেন মানে এই ভেরিয়েবল না কোথাও এই জায়গায় ডিক্লেয়ার করছে ঠিকই ফাংশনের বাইরে এর আন্ডার একটা ভ্যালু দিছি কিন্তু সেট নেমে যে প্যারামিটার দিছি সেই প্যারামিটারটা অন্য নামে দিচ্ছি এর জন্য সে চিনতে পারতেছে বিএমডব্লিউএস আমরা ক্লাস কিভাবে ডিক্লেয়ার করতে ক্লাসের মধ্যে প্রপার্টি কি অবজেক্ট কি ফাংশন কিভাবে ডিক্লেয়ার করতে এবং ক্লাস এগেইনস্ট একটা অবজেক্ট ক্রিয়েট করা সেই অবজেক্টের আন্ডারে মেথডগুলো কল করা ঠিক আছে এই কটা জিনিস এখানে পেয়েছি প্যারামিটার নাও দেখছি বিএমডব্লিউ ঠিক আছে এটা হলো একটা ক্লাসের আন্ডারে আমরা দেখলাম কিভাবে যদি এখন একটা ক্লাসের আন্ডারে আমরা আরো ফাংশন ক্রিয়েট করতে পারি ক্লাস ক্রিয়েট করলে সুবিধাগুলো কি বলি ধরেন এখানে আমার এটা আমার ইপিএস কি বলে হ্যাঁ এটা আমার পিএইচপি এখানে আমি সবই পিএইচপি কল করতেছি ঠিক আছে এখানে সবগুলা ক্লাস ডিক্লেয়ার ঠিক আছে আমি ক্লাসগুলো কল করবো অন্য আরো দুইটা তিনটা পেজ আছে সেগুলোর মধ্যে কল করবো আমি একটা পেজের মধ্যে কল করে দেখি যে নতুন একটা পেজে কিভাবে আমার একটা এইচটিএমএল পেজ নেই ঠিক আছে ইন্ডেক্স ডট এইচটিএমএল আমি সেভ দিই সেভ দিলে ভালো লাগে এইচটিএমএল স্ট্রাকচার লিখে এইচটিএমএল টাইটেল পিএইচপি ওপি তারপরে হেড হেড বডি আচ্ছা তাই একটা এইচটিএমএল ডক ঠিক আছে কি টাইপের ডকুমেন্ট এইচটিএমএল সেভ করছি এইচটিএমএল
এইখানে যদি আমি পিএইচপি কল করি তাহলে পিএইচপি এক্সিকিউশন হবে না। ঠিক আছে, দেখাচ্ছি, জাস্ট একটা প্রিন্ট করে দেখ। আমরা যদি ইয়েতেও এক্সিকিউশন করি, সার্ভার দিয়ে এক্সিকিউশন করি, তাও এটা পাবে না। অ্যাডভান্স পিএইচপি না, কিছুই আছে না। এই পেজ সোর্স হলে পিএইচপি কোড সরাসরি দেখাচ্ছে। তার মানে শুধু এইচটিএমএল হলে ওই পেজে সম্ভব না। বাট এই পেজটা যদি আমি রিনেম করি, মনে করি সেভ দিই, এটা দেখ ওরা যে রিনেম সরি সেভ করি, ওখান থেকে সেভ করলাম নাই, ইন্ডেক্স ডট পিএইচপি আগে আছে, এইচটিএমএল ইন্ডেক্স ডট পেজ এই নাম সেভ। ঠিক আছে, এখন যদি অ্যাক্সেস করে দেখি, এরর লেখা আসতেছে। যেটা বললাম এইচটিএমএল পেজে পিএইচপি সরাসরি লেখা যায় না। পিএইচপি পেজে আপনি এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট, jQuery, সিএসএস সবই লিখতে পারেন, সবই কাজ করে। ঠিক আছে, এটা কেটে দেয়, একটা টাইটেল নেই, এইচ এখানে আমরা ওই যে গাড়িটাকে কল করবো, গাড়ির নামটাকে বিএমডব্লিউ। ঠিক আছে, তো যে কোনো জায়গায় দিয়ে আমরা এই যে এইচটিএমএল মধ্যে দেখেন আমি পিএইচপি লিখতেছি, তো অবজেক্টটাকে কল করবো, ফার্স্টে অবজেক্টটাকে কল করতে হবে, বা আমি এতটুকু পর্যন্ত করতে পারি, অবজেক্টও ডিক্লেয়ার করে দিতে পারি। তো এইখানে আমার কি করতে হবে, একবার এইচটিএমএল ফার্স্টে পিএইচপি স্টার্ট করে এখানে শুধু লিখবো require once, বাই ডিফল্ট ফাংশন আছে পিএইচপি। ঠিক আছে, এটা কল করবো। এখন সেটা যদি ফোল্ডারের মধ্যে থাকতো তাহলে ফার্স্টে ফোল্ডার নেম হইতো, এবং ফোল্ডার নেম স্ল্যাশ পিএইচপি ফাইল। আর যদি ফোল্ডারের মধ্যে না থাকে তাহলে সরাসরি পিএইচপি ফাইল। আমাদের পিএইচপি ফাইলের নাম কি, অ্যাডভান্স আন্ডারস্কোর পিএইচপি ডট পিএইচপি। অ্যাডভান্স আন্ডারস্কোর পিএইচপি হলো ফাইলের নাম, এই ডট পিএইচপি হলো এক্সটেনশন। এখানে বলে দিচ্ছি। এখন আমি ওই গাড়ির নামটা আনবো, তো গাড়ির নাম কি দিয়েছিলাম, বিএমডব্লিউ। অবজেক্ট ক্রিয়েট করা আছে মাইক, এবং এখানে শুধু কি করবে জানেন, অবজেক্ট ক্রিয়েট করছি, অবজেক্টের নাম কি মাইকার। মাই সেট নেম বিএমডব্লিউ, ইকুয়াল
get name ও ফাংশনটা বলে দেব। এবার গুছায় লিখতে পারেন, সমস্যা নেই, এগুলো পেজ ভাঙবে না। আমরা যদি রান করি, সেভ দিয়ে রান করি, এখান থেকে আমরা এই কমান্ডগুলো উঠাই দিই, সেভ দিলাম। এখন এক্সিকিউশন কি, দিস ইজ বিএমডব্লিউ কার, বিএমডব্লিউ। এখন একটু রিসোর্স পেজে যাই, দেখেন রিসোর্স দেখতে আমরা ডেভেলপমেন্ট টুলতে দেখব, এখানে কি লেগেছে, দিস ইজ বিএমডব্লিউ কার। এখানে পিএইচপি কিছুই নেই, খেয়াল করছেন, এখানে কিন্তু পিএইচপি কিছুই নেই, ঠিক আছে, কোনো কোডই নেই। বাট এখানে কিন্তু আমার পিএইচপি কোড থেকে আসতেছে, র ফাইল যেটা মেইন ফাইল, এটা পিএইচপি থেকে। তার মানে আমরা একটা পেজকে লজিক পেজ বা ক্লাস মাই অবজেক্ট পেজ, অল অবজেক্ট পেজ, এরকম একটা নাম দিয়ে ওইখানে কিন্তু আমার যতগুলা ক্লাস তৈরি করা লাগে ক্লাস তৈরি করে রাখলাম, ক্লাসকে ক্লাসের এগেনস্ট একটা অবজেক্ট ক্রিয়েট করে রাখলাম, যখন যে ক্লাসটাকে আমি যেই পেজে লাগে আমি সেইভাবে ইউজ করতে পারবো, ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই। যদি এখানে আরো একটা ক্লাস তৈরি করি, দেখাচ্ছি, ধরেন এই একটা ক্লাস তৈরি হয়েছে, এটার এখন এক্সটেন্ড আমি শুধু নাম দিচ্ছি, আমি ভ্যালু দেওয়া উচিত, ভ্যালু হবে না, ভ্যালু তো আমি পরে বসাচ্ছি, ঠিক আছে, এভাবে হবে জিনিসটা। যদি এইভাবেও দিই তাও দেখেন যে ভ্যারিয়েবল শো করবে। আচ্ছা, এখন আমরা এই পেজে আবার যাই, এখান থেকে আমরা কি করতেছি, এই ক্লাসটাকে এক্সটেন্ড করব, বা একটা ক্লাসের ভিতরে কনস্ট্রাক্টর করব, যাকে কনস্ট্রাক্টর কল করব। কনস্ট্রাক্টর জিনিসটা কি, যেমন এই ফাংশনগুলো আমি কল করতেছি, এখানে দেখেন এই ফাংশন কল করতেছি, সেট নেম গেট নেম, সেট নেম গেট নেম কল করতেছি, তারপর কাজ করতেছি। কনস্ট্রাক্ট ফাংশনের সুবিধা কি, এটা কল করা হয় না, এটা অটো কল হয়, যখন আপনি অবজেক্ট কল করবেন, ঠিক আছে, সাথে সাথে ওই ফাংশনটা অটোমেটিক কল হয়ে যাবে। তো আমি যদি এখানে একটা কনস্ট্রাক্টর কিভাবে লিখবো, কনস্ট্রাকশন ফাংশনের নামই কনস্ট্রাক্টর, ঠিক আছে, ফাংশন, ফাংশন দুইটা আন্ডারস্কোর দিতে হবে, কনস্ট্রাক্ট ব্র্যাকেটের মধ্যে প্যারামিটার, ঠিক আছে। এখানে আমি কি দিচ্ছি, সেট নেমে বিএমডব্লিউ দিচ্ছি, কালার দিচ্ছি, ঠিক আছে। আর একটা ভেরিয়েবল নেই, পাওয়ার, ঠিক আছে, কনস্ট্রাক্টরে আমি পাওয়ার নামে একটা ভেরিয়েবল ইউজ করলাম, পাওয়ার। দিস, দিসটার কাজ কি, দিস হলো গিয়ে আপনি যেমন, আমি যেমন সেট নেমে দেখেন দিস ইউজ করছি, দিস করে কি, এই ফাংশনের ভিতরে যদি কোনো ভেরিয়েবল থাকে সেটা এগেইনস্টে একটা অবজেক্ট ক্রিয়েট করে, ইনস্ট্যান্ট অবজেক্ট, ঠিক আছে। এই যেমন এই ভেরিয়েবল, ভেরিয়েবলটা তো আমি প্যারামিটার দিচ্ছি, তো এই প্যারামিটারটা একটা ইনস্ট্যান্ট, মানে দিস করে কি ইনস্ট্যান্ট, তার উপরে যে অবজেক্ট আছে সেটারই কল করে, সেটারই অ্যাক্সেস করতে পারে। যেমন এখানে দিস নেম, নেম দিছি, এই ভেরিয়েবলটাকে বুঝাইছি। আমি গেট নেমে যাই কি করছি দেখেন, শুধু এই ইনস্ট্যান্টটাকে কল করছি, দিস যে ইনস্ট্যান্ট এটাকে কল করছি। আমি কিন্তু ভেরিয়েবল বলি, ভেরিয়েবল বললে কিন্তু আসবে, ঠিক আছে। ভেরিয়েবল বললে এখানেও ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, আবার এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, ঠিক আছে। এজন্য আপনার দিস কনস্ট্রাক্টর ইউজ করা হয়, ঠিক আছে। আচ্ছা, এখন কনস্ট্রাক্টর ক্রিয়েট করলাম, দিস পাওয়ার অবজেক্ট দিলাম,
এখন যদি আমি এটা কল করতে চাই তাহলে কিভাবে আমাদের এই অবজেক্টটাকে কল করব? ফাংশন কনস্ট্রাক্টরের কাজ কি, সে ফাংশনের মধ্যে অটোমেটিক নিজেই কল করে, ঠিক আছে, ক্লাসের মধ্যে তাকে আলাদাভাবে কল করতে হয়, ঠিক আছে। যেমন অন্যান্য ফাংশনকে আমরা কল করতেছি নন ভেরিয়েবল, কিন্তু কনস্ট্রাক্টরে কল করার দরকার, কনস্ট্রাক্টর ফাইলে ডিক্লেয়ার করা দরকার। কনস্ট্রাক্টর প্যারামিটার, এই ক্লাসের আমরা একটা প্যারামিটার দিব 1200 হর্স, মানে 1200 হর্স পাওয়ার, ঠিক আছে। আর আরেকটা কনস্ট্রাক্টর নিজে কল করবে, ঠিক আছে। আরেকটা ফাংশন দিয়ে এই কনস্ট্রাক্টরের ভ্যালুটাকে আমি বুঝাই দিই, ফাংশন গেট পাওয়ার রিটার্ন দিস দিস পাওয়ার, এখানে ডলার সাইন দিয়ে এইভাবে দেখাচ্ছে। যেমন হর্স পাওয়ার দিছি, এখানে কি সেট নেম গেট নেম দিছি, ভ্যারিয়েবল দি ও হর্স পাওয়ার PHP ডিক্লেয়ার করবো ইকুয়াল ডলার দিয়ে মাই ক্লাস গেট পাওয়ার, ঠিক আছে। পাওয়ার দ্বারা কল করে দিচ্ছি, কনস্ট্রাক্টর উপর বলে দিচ্ছি। যেমন ফার্স্টে দেখেন আমি নামের বেলায় সেট নেম দিচ্ছি, তারপরে গেট নেম কল কল করে নিয়ে আসছি, মানে আউটপুটে দেখতেছি। আর কনস্ট্রাক্টর বেলায় কি করছে, কনস্ট্রাক্টর কি করছে, এগুলো প্যারামিটার দিয়ে দিচ্ছি, প্যারামিটারের আমরা একটা ইনস্ট্যান্ট অবজেক্ট ক্রিয়েট করছি, ঠিক আছে, দিস পাওয়ার, ইনস্ট্যান্ট অবজেক্ট দিস পাওয়ার। তারপরে এই যখন এই কনস্ট্রাক্টর তো অটোমেটিক কল হইতেছে, ঠিক আছে, যখন এই গেট পাওয়ার কল করতেছি তখনই কনস্ট্রাক্টরের ভিতরে যে পাওয়ারটা আসবে সেটা শো করতে পারবো। এবং অবজেক্ট ক্রিয়েট করছি একটা নিউ কার, যে ক্লাস আছে তার এগেনস্টে নিউ ক্লাস, নিউ কারে আমরা করছি কি, যে পাওয়ারের যে প্যারামিটারটা সেটা দিয়ে দিচ্ছি, এখানে শুধু গেট পাওয়ার কল করছি। এখন দেখি আছে কিনা, কার হর্স পাওয়ার 1200, দিস ইজ BMW কার হর্স পাওয়ার 1200। এবার আমরা এটা আমরা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করে সেটা আমরা কল করতে পারতেছি। আবার কনস্ট্রাক্টর হলো কি আপনার যে নিজে কল করে ক্লাসের মধ্যে, ঠিক আছে, অন্য কোনো ফাংশন নিজে ইনস্ট্যান্ট কল করতে পারে, এটা কনস্ট্রাক্টর করে। এরপর আসি যে আমরা আচ্ছা, আমরা কনস্ট্রাক্টর কিভাবে কল করে দেখলাম, ক্লাস একটা এক পেজে আমরা ক্লাস রাখলাম, অন্য পেজে ক্লাসকে কিভাবে কল করবো, অবজেক্ট ক্রিয়েট করে কিভাবে করবো, প্যারামিটার কিভাবে দিব, ঠিক আছে। এখন আমরা এই ক্লাসকে এক্সটেন্ড করবো কিভাবে, এক্সটেন্ডের বিষয় আছে। ধরেন আমাদের এটা একটা ক্লাস, আমি আর একটা ক্লাস তৈরি করি, ক্লাস আর তো এখানে
যেহেতু গাড়ি টাইপ কার টাইপ তেমন কিছু দেয়নি, আমি শুধু একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করছি। ফাংশন এখানে একটা কনস্ট্রাক্ট ডিক্লেয়ার করলাম, একটা ভেরিয়েবল দিলাম টাইপ, দিলাম দিয়ে দিস টাইপ টাইপ দুইটা দিতে হবে, টাইপ আর হলো পাওয়ার। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, এক্সটেন্ড করতেছি। এক্সটেন্ড করতেছি কোন ক্লাসে? এই পুরানো ক্লাসটা কার। তো কারের এই সবগুলো ইনফরমেশনই এখানে পাব, ঠিক আছে। তো কনস্ট্রাক্টরে যেহেতু আমার এখানেও কনস্ট্রাক্টর আছে, এখানেও কনস্ট্রাক্টর আছে, তো দুইটাই কনস্ট্রাক্টর আমি সেম ভেরিয়েবল যদি রাখি তাহলে একটা পাবো, ঠিক আছে। আমি কনস্ট্রাক্টরে আমার এখানে একটা কনস্ট্রাক্টর আছে, এখানে একটা আছে, তো জাস্ট এই পুরান কনস্ট্রাক্টর তো আছেই পাওয়ার, এর সাথে নতুন কনস্ট্রাক্টর টাইপ যোগ, ঠিক আছে। এখান থেকে কিছু না, জাস্ট আবার ভেরিয়েবল ডিক্লেয়ার করব দিস ইনস্ট্যান্ট, একটা ইনস্ট্যান্ট অবজেক্ট ক্রিয়েট করব পাওয়ার পাওয়ার, get sorry function get type, let me return this power type। এখন কল করি, যেহেতু আমি এক্সটেন্ড করতেছি তাহলে এটার নাম কার হবে না, আমার ক্লাসের নাম হবে কার টাইপ। এখানে প্যারামিটার দুইটা হবে, টাইপ জাস্ট দিই টাইপ, কার হর্স পাওয়ার, get power set and get and function like that set just আরেকটা লাইন মানে দেখেন আসছে কিনা, get type রান করে error হলে no problem। এরকম মেথড কার টাইপ get type, ঠিক আছে। লাইন নাম্বার 13 uncover method undefined method, এই যে আমি কনস্ট্রাক্টর কল করছি একটা, ঠিক আছে, এটাতে শুধু টাইপ ফার্স্টে কার টাইপে কি বলছে, প্রাইভেট কার, সেকেন্ডে হর্স পাওয়ার, ঠিক আছে।
লইছে সেকেন্ড ব্র্যাকেট মাঝখানে দিয়ে দিচ্ছি। This is BMW private car. তো উঠাই দিই, সেখান থেকে কার উঠাই দিই, এখানে কার উঠছে। This is BMW. Spell দিয়ে দেয় এখন সুন্দর। This is BMW private car. Horsepower. এখানে দেখেন এখানে আমার কতগুলো জিনিস ইউজ হতেছে। দুইটা কনস্ট্রাক্টর ইউজ করতেছি, দুইটা ক্লাস ইউজ করছি, দুইটা ক্লাস এর মধ্যে একটা ক্লাসকে আর একটা ক্লাসের মধ্যে এক্সটেন্ড করছি, ঠিক আছে। কার টাইপ ক্লাসের মধ্যে কার ক্লাসকে এক্সটেন্ড করছি। কার ক্লাস থেকে আমার কি কি আসছে, এই নাম, ঠিক আছে, আর এই হর্স পাওয়ার, এই দুইটা আমার কার টাইপ থেকে আসছে, ঠিক আছে, সরি কার থেকে আসছে। দেখেন এখানে একটা জিনিস খেয়াল করলাম যে আমি এখানে কি পাওয়ার দিচ্ছি আর মানে হর্স পাওয়ার কত নেই, আর এখানে শুধু কি দিচ্ছে টাইপ, মানে কোন টাইপের প্রাইভেট কার। এখানে বিএমডব্লিউ আর হলো হর্স পাওয়ারটা আসতেছে আপনার কার ক্লাস থেকে, আর কার টাইপ থেকে আসতেছে আমার শুধু প্রাইভেট কার। এই কথা আমরা ক্লাসের মধ্যে ক্লাস কিভাবে এক্সটেন্ড করব সেটাও দেখলাম। কনস্ট্রাকশন, দুইটা কনস্ট্রাকশন ক্রিয়েট করছি, দুইটা কনস্ট্রাকশন দিয়ে এক্সটেন্ড করছি। তো ফার্স্ট অফ অল অবজেক্ট এর এখানে ধরেন এগুলা করলে এইখানে সুবিধা কি, আমরা যদি এমনি র পিএইচপি কোডে করতে চাই, ঠিক আছে, আপনার বেসিকটা যদি অবজেক্ট ওরিয়েন্টেড বেসিকটা যদি স্ট্রং হয় তাহলে আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, ঠিক আছে। যেমন আমরা ব্ল্যাঙ্ক ধরেন একটা ক্লাস ডিক্লেয়ার করি শুধু নেম নামের, ঠিক আছে, মানে রেজিস্ট্রেশন করব, মানে আরইজি নামে একটা ক্লাস ডিক্লেয়ার করে এটা আন্ডার সেট নেম গেট নেম এরকম ভেরিয়েবল দিয়ে রাখি, দিয়ে করে কি যদি যখন এই ক্লাসটাকে যখন আমরা কল করি, ঠিক আছে, ক্লাসের আন্ডারে কিন্তু বলে দেওয়া আছে, ঠিক আছে, যে ধরেন আমরা ডাটাবেস থেকে কিছু ডাটা নিয়ে আসলাম, ঠিক আছে, ডাটাগুলো শো করতে গেলেও এই ক্লাসের মাধ্যমে আমরা অবজেক্টের মধ্যে দিয়ে শো, ঠিক আছে। এবং এই সিস্টেমটা স্ট্রাকচারাল একটা সিস্টেম। ফার্স্টে কি করি যে এই যে যেমন আপনাদের এখানে দেখেন আমরা এখানে ডাটা বেস নেই দেখে, ঠিক আছে, আমরা নিজেরা ভ্যালু বসাচ্ছি, এখানে নিজেরা এই ভ্যালুগুলো বসাচ্ছি। আর যদি আমরা ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসতাম তাহলে এখান থেকে সরাসরি ডাটাবেসে যে টেবিলগুলো বলে দিত, বলে দিলে ওইটাই শো করবে, ঠিক আছে। তাহলে আমার সুবিধা কি যে এইখানে আমার সব কোড থাকতেছে ডাটাবেসে, ঠিক আছে। আর সবচেয়ে বড় জিনিস কি, ক্লাস দিয়ে কাজ করলে বা অবজেক্ট দিয়ে কাজ করলে যখন আপনার পিএইচপি টোটাল পেজে অনেকগুলা ক্লাস ধরেন 5,000 6,000 ক্লাস অবজেক্ট 10,000 অবজেক্ট এরকম ডিক্লেয়ার করা আছে, আপনি যদি র পিএইচপি কোডে করেন, এই যে যতটুকু আমরা করছি এটা র পিএইচপি কোডে করেন, ও প্রত্যেক লাইন বাই লাইন পড়বে, প্রত্যেকটা লাইন পড়বে, ঠিক আছে। এতে এক্সিকিউশন টাইম নেয় বেশি এবং এরর এরর থাকার চান্স বেশি, ঠিক আছে, লোডিং টাইমও বেশি হবে। কম্পিউটার এক্সিকিউশন টাইম যত বেশি নেবে তত টাইম লাগবে, ঠিক আছে। আচ্ছা, এটা হলো আপনার এক্সিকিউশন টাইমে ধরবে। সেকেন্ড হলো গিয়ে আপনার কোডগুলা মানে স্ট্রাকচার ওয়াইজ থাকবে, ঠিক আছে, আপনি কোন জায়গা থেকে কি আছেন কি ভ্যালু আনছেন এটা দেখলে পরে বুঝতে পারবেন। আর যদি আপনি জিনিসটা ক্লাস অবজেক্টে ক্লাস ইউজ করে করেন, অবজেক্ট ইউজ করে করেন, কনস্ট্রাক্টর ইউজ করেন, তখন আচ্ছা ওই সময় আপনার যখন এই ক্লাস অবজেক্ট দিয়ে করবেন, ঠিক আছে, ক্লাস দিয়ে কাজ করলে হয় কি যখন আপনি একটা পেজে গেলেন, ধরুন আমি এই পেজটা যখন এক্সিকিউশন করবেন তখন কি করবে, এই শুধু এই যে অবজেক্টটা এই অবজেক্টটা কল করছে না, সরাসরি এই পেজের এই অবজেক্টে চলে যাবে,
কোথাও যাবে না, সরাসরি আমি যেখানে অবজেক্টটা করবো সেই অবজেক্টে যাবো, অবজেক্টের এগেইনস্ট যে ক্লাসটা আছে এই ক্লাসটা সে এক্সিকিউশন করবে, ঠিক আছে, এই ক্লাসের ভ্যালুগুলো। বাকি আরো 10-20 হাজার ক্লাস থাকুক, ভ্যালু থাকুক, সে এগুলো পড়বে, ঠিক আছে। আর যখন আমি এইভাবে করে লিখবো, ঠিক আছে, যে এমন ভাবে সিরিয়ালি ইকো বিএমডাব্লিউ কার, তখন সে এই পেজটা পুরোটা পড়বে বাধ্য। তো এইভাবে করে যেমন ক্লাস ওয়াইজ অবজেক্ট ওয়াইজ যদি কাজ করেন, ঠিক আছে, একটা স্ট্রাকচারে কাজ করবে, এবং এই কাজটা করে আপনার অনেক হেল্পফুল হবে। যে পরে দেখা যাবে অনেক জায়গায় অনেক ক্লাস বা অবজেক্ট তৈরি করতে গেলে আপনি এখান থেকে নিয়ে তৈরি করে দিতে পারতেছেন, বারবার লেখা লাগে, ঠিক আছে। যে যেমন কানেকশন স্ট্রিং বলে আমরা, ডাটাবেসের সাথে যে কানেকশন স্ট্রিংটা থাকে, ঠিক আছে, আমরা বারবার তৈরি করি না, একবার তৈরি করছি ওই ফাইলটা নিয়ে জাস্ট আমি পেস্ট করি, ঠিক আছে। বারবার শুধু ওইখানে যে ভেরিয়েবল গুলো আছে, মানে ডাটাবেজের নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, ঠিক আছে, সার্ভার, এই নামগুলো শুধু চেঞ্জ করে দিই, বাকি কোড কিছুই চেঞ্জ করে না, ঠিক আছে। এই জন্য এই ক্লাস অবজেক্ট দিয়ে কাজ করলে সুবিধা কি, যে রেজিস্ট্রেশন একটা পেজ করছেন, রেজিস্ট্রেশনের ফাইল আপলোড হবে, রেজিস্ট্রেশন হবে, ঠিক আছে। আপনার শুধু ওখানে যেমন যতগুলো ফিল্ড দেওয়া আছে, ঠিক আছে, আপনি কোয়েরিতে বলে দিলেন, আর আপনার যে ক্লাসের আন্ডারে ওই ভেরিয়েবল গুলো যাচ্ছে বা ভ্যালু গুলো, প্যারামিটার গুলো পাস হইতেছে, ঠিক আছে, তো শুধু ওগুলো বলে দিবেন। আর ওইগুলো নতুন করে বলতে হয় না, মাঝে মাঝে আমরা যেমন রেজিস্ট্রেশন পেজ আমাদের অনেক করাই থাকে, যে ওটার ভিতরে যায় দেখা যায় যে সেমই, শুধু দুই একটা ফিল্ড বাড়ে, দুই একটা ফিল্ড বাড়ায় ওই কোড গুলো দিয়ে দিই, ঠিক আছে। তো এই ক্লাস অবজেক্টে করে কাজ করলে মানে অনেক বারবার কাজ করতে হয় এরকম, ঠিক আছে, আমার কাজ ম্যাক্সিমাম হয়েই থাকে এদের। আর এটা সবচেয়ে বড় সুবিধা হলো এক্সিকিউশন টাইম কম, যেটা বললাম, যে আপনার এখানে গেলে এখানে লাইন বাই লাইন পড়বে, ঠিক আছে, ও এই ফাইলটা রিকোয়ার, রিকোয়ার ওয়ান্স এর জায়গায় ইনক্লুড নামের একটা ফাংশন আছে, সেটা ওয়ান ইউজ করা যায়, আর একটা আছে রিকোয়ার। তো রিকোয়ার আর রিকোয়ার ওয়ান্স আর ইনক্লুড এর মধ্যে, রিকোয়ার, রিকোয়ার ওয়ান্স আর ইনক্লুড, এই তিনটার মধ্যে মানে মেইন পার্থক্যটা হলো গিয়ে এইটার আপনার ক্লাস আর অবজেক্ট দিয়ে কাজ করলে কি কি সুবিধা আছে আর কিছু বলি। পিএইচপি তে যেমন আপনার বাই ডিফল্ট, মানে এখানে আসলে তো ওই হিডেন কোনো ফাইল নাই, সবই ওপেন, ওপেন সোর্সের পিএইচপি। তো এই কারণে এখানে হিউজ কোড হয় না, মানে প্রত্যেকটা কোড বুঝে বুঝে লিখতে হয়, ঠিক আছে, পার্ট বাই পার্ট লিখতে হয়। এখানে কোনো ওই যে অটো সিস্টেম আসে না আপনার অ্যান্ড্রয়েডে, তারপরে আইফোনের, ঠিক আছে, তারপরে আপনার ডট নেটে, জাভায় হিউজ, মাঝে মাঝে দেখা যায় কি একটা মানে ভ্যালু আনতে গেলে হিউজ কোড করতে হয়। তো ওইখানে সমস্যা কি, যে ওইখানে আপনার ওদের তো অনেক ডিএলএল ফাইল আছে, ঠিক আছে, অনেক প্রাইভেট কিছু ফাইল থাকে যেগুলো আপনি অ্যাক্সেস করতে পারবেন, যেগুলো আপনি এডিট করতে পারবেন, ঠিক আছে। তো ওই ফাইলগুলোর কারণে ওই কোডগুলো আসে, তো মানে পার্ট বাই পার্ট লিখতে হবে, অটোমেটিকলি নিয়ে আসে। আর পিএইচপি তে কোনো হিডেন ফাইল থাকে না, প্রত্যেকটা লাইন আলাদা লিখতে হয়। আর এই মানে ক্লাস অবজেক্ট ইউজ করে কাজ করলে সুবিধা কি, আপনি ইন ফিউচার চাইলে যদি মনে করেন আরো ল্যাঙ্গুয়েজ আপনি শিখতে চান, ঠিক আছে, আপনার জন্য অনেক সুবিধা হবে। এই ক্লাস অবজেক্ট আপনার বোঝা লাগবে না, মানে এই জিনিসগুলো আপনি বুঝেন, ঠিক আছে, যে অবজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, ক্লাস কিভাবে, কনস্ট্রাক্টর কিভাবে কল করতে হয়, ঠিক আছে, ভেরিয়েবল কি, ঠিক আছে, এগুলো আপনি বুঝবেন। সেম জিনিস, যেমন জাস্ট আমি সিম্পল একটা পার্থক্য বলি, আমরা পিএইচপি তে প্রিন্ট করার জন্য কি করি, ইকো, ঠিক আছে, আর জাভাতে প্রিন্ট করার জন্য লিখতে হয় সিস্টেম আউট ডট প্রিন্ট এলএন, ঠিক আছে। একই একই কাজ করে দুটোই, কিন্তু জাস্ট নাম আলাদা। ডট নেটে প্রিন্ট করার জন্য, সরি, যেমন সি প্লাস প্লাসে প্রিন্ট করার জন্য সি আউট নামের একটা ফাংশন আছে, এরা তিনটার কাজই একই, জাস্ট নাম আলাদা। তো এরকম কিছু ডিফারেন্স পাবেন। তো এতে হয় কি, যে ধরেন আপনি একটা নতুন ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতেছেন, সেখানে আপনার মানে অনেক হ্যাসেল হইতে হয়,
বাট আপনার এই যে অবজেক্ট আর যদি ক্লাস না ভালো মতো বুঝেন, ঠিক আছে, তো আপনার যত হায়ার প্রোগ্রামে জাভা শিখতে যাবেন বা ইয়ে ডট নেট, ঠিক আছে, পাইথন যেটাই শিখতে যাবেন, আপনার অনেক প্রবলেম ফেস করতে হবে, ঠিক আছে। কারণ এই ক্লাস অবজেক্ট দিয়ে একমাত্র সুন্দরভাবে আপনার কাজগুলো করতে পারেন, মডিউল আলাদা করতে পারেন, যে এই ফাংশনের জন্য এতটুকু ক্লাস, এই ক্লাসটা আলাদা আলাদা করে সবচেয়ে প্লাস পয়েন্ট। আরো একটা প্লাস পয়েন্ট কি, আপনি যদি ক্লাস অবজেক্ট দিয়ে কাজ করতে পারেন তখন আপনার জন্য সবচেয়ে সুবিধা লাগে, যেমন লারাভেল ফ্রেমওয়ার্ক চলতেছে, সেই লারাভেল ফ্রেমওয়ার্কের কাজটা আপনি খুব তাড়াতাড়ি মানে শিখতে পারবেন। ওখানে সম্পূর্ণ এখানে যেমন আমরা প্রত্যেকটা ক্লাস অবজেক্ট ডিক্লেয়ার করে বলে দিই, অনেক কিছু কোড কমান্ড আছে, কমান্ডগুলো লিখলে ক্লাস কল করতে ডিক্লেয়ার করতে হবে, ক্লাস তৈরি হয়ে যাবে, একটা ফাইলই তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আপনার জাস্ট ফাইল তৈরি হয়ে যাবে, ওখানে ফাংশনও রেডি করা আছে, আপনি এই ফাংশনের মধ্যে জাস্ট কোড করবেন। যেমন আমরা এখানে ক্লাস লিখছি, ঠিক আছে, ক্লাস লিখছি, ক্লাসে তো ফাংশন ক্রিয়েট করছি, প্রত্যেকটা ফাংশন ওখানে একটা ক্লাস লিখলেন ধরেন, ঠিক আছে, যে কার কন্ট্রোলার তৈরি করেন, কার কন্ট্রোলারের ভিতরে ইনসার্ট মানে ডাটাবেজে ইনসার্ট করা, আপডেট করা, এডিট করা, ডিলিট করা, ইভেন আর একটা শো, এই চারটা ফাংশন অটোমেটিক ক্রিয়েট হয়েছে, যেগুলো আপনার তৈরি করতে হবে না। আরো সুবিধা হলো গিয়ে একটা ডাটাবেজ যখন কানেক্ট করে দেয়, ওই ডাটাবেজকে কল করতে গেলে, ঠিক আছে, যে যেমন আমরা নর্মালি র পিএইচপি যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সিস্টেম র পিএইচপি দিয়ে কল করব, ঠিক আছে, তখন দেখবেন ডাটাবেজের টেবিল ধরে ধরে বলে দিতে হয়। আর ওখানে সুবিধা কি, যে মডিউল গুলাই মানে লারাভেল ফ্রেমওয়ার্কে মডিউল তৈরি করা লাগে, মডিউল গুলাই একটা টেবিল, ঠিক আছে, মডিউল ধরে কল করলে পুরো টেবিল এসে, তা আপনি যদি একবারে 10টা টেবিলের 10টা মডিউল তৈরি করে নেন, আর আপনার বারবার কল করতে হবে না, ওই মডিউলের নাম ধরে কল করলে এই টেবিলের সবাই সাথে টেবিলটা এখন কি করবে, ইনসার্ট আপডেট সবই করতে হবে। হুম, তো এটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। এখানে ইনহেরিটেন্স বিষয়টা আছে, ঠিক আছে, ইনহেরিটেন্সটা এক্সটেন্ডের মতো, এক্সটেন্ড যেভাবে কাজ করে ইনহেরিটেন্স সেম। ইনহেরিটেন্স হলো কি, আপনার একটা ক্লাস আছে, ওটাতে আরো একটা ক্লাসে প্রপার্টি, ভ্যালু, মেথড এগুলো সব অ্যাড হয়ে যায়। এর মাধ্যমে এক্সটেন্ডে কি করছে, কার টাইপ যে ক্লাস আছে সেটারে আরেকটু এক্সটেন্ড মানে কি বর্ধিত করা, বাড়ানো, এটা আরেকটু বাড়ানো হচ্ছে, কোন ক্লাস দিয়ে, কার ক্লাস দিয়ে, ঠিক আছে। কার ক্লাসে অটোমেটিক কার টাইপের এক্সটেন্ড যখন কার লিখছি, তখন কার ক্লাসের সকল এই মেথড কনস্ট্রাক্টর প্রাইভেট গুলো এতটুকু অংশ এই কার টাইপের মধ্যে লিখে দিচ্ছি। আমি কিন্তু কোথাও দেখেন এক্সটেন্ড করার পর কোথাও কার নামে কোনো অবজেক্ট তৈরি করি, ঠিক আছে, শুধু কার টাইপ নামের অবজেক্ট তৈরি করছি। রিটার্ন জিনিসটা কি একটু বুঝাই দিই। রিটার্ন জিনিসটা হলো কি, যে ধরেন আপনি একটা ভ্যালু, বিশেষ করে রিটার্ন স্ট্রিং রিটার্ন করতে পারে না, স্ট্রিং রিটার্ন হয় না, রিটার্ন হয় ইন্টিজার টাইপ। যেমন গেট টাইপ লিখছি, টাইপ লিখে দিস টাইপ, মানে গেট টাইপে কি, যখন আমি এই কনস্ট্রাক্টরে, ঠিক আছে, যে ভ্যালু দিয়ে দিতেছি, ভ্যালু দিয়ে দিছে, এই যে ক্লাস ডিক্লেয়ার করছি, ক্লাসের আমি কনস্ট্রাক্টরের প্যারামিটার গুলো দিয়ে দিচ্ছি, এটা প্যারামিটার ডিক্লেয়ার করছি, এই প্যারামিটার যখন আমি কল করছি এখানে, তখন করছে কি, এই প্যারামিটার যেহেতু কনস্ট্রাক্টরের প্যারামিটার দুটো ঢুকছে, ধরেন এখানে প্রাইভেট কার আর এখানে 12 হাউস, ঠিক আছে, তা আমরা যদি হিসাব করি, এখানে লাগে প্রাইভেট কার, এখানে 12 হাউস, আমরা একটা গেট টাইপ আমরা ফাংশন কল করছি, কল করার পর এখানে রিটার্ন দিচ্ছি, এখানে রিটার্ন সরাসরি দিয়ে দিচ্ছি দিস টাইপ, সে করছে কি, এটা সরাসরি আমরা রিটার্ন করে দিচ্ছি, রিটার্ন ট্রু ফলসের ব্যাপার আছে। আবার যদি রিটার্ন ফলস লিখে দিতাম, এই ভ্যালু আর যাইতো না, মানে এখান থেকে বের হইতো না, এই ফাংশন থেকে বের হইতো, ঠিক আছে। আর রিটার্ন ট্রু যদি রাখলাম, তাহলে আবার এই মানে রিটার্ন যখন ট্রু হয়েছে, ভ্যালু পাইছে, তখনই রিটার্ন ট্রু হয়েছে, আর যদি ভ্যালু না পাইতো রিটার্ন ফলস হয়ে যেত, ঠিক আছে। এই হলো ফাংশনালিটির ব্যাপার।
এটা অবশ্যই এখানে আপনার ব্র্যাকেট গুলো, ফাংশনের নাম, ঠিক আছে, এগুলো ভুল হবে না। যে এক জায়গায় ভেরিয়েবল এক নামে দিচ্ছেন, অন্য জায়গায় আর এক নামে দিয়ে দিচ্ছেন, পাবেন না। আপনার এমন ভাবে নাম দিতে হবে বুঝে শুনে যেন ওই নামটা চেঞ্জ হয়। যেমন ফার্স্টে আমি একটা ভুল করছিলাম যে এই জায়গায় নেম দিছি আর এখানে দিছি বিএমডব্লিউ, এই জন্য ভেরিয়েবল চিনতেছিল, নেম নামের কোনো ভেরিয়েবল আছে সে বুঝতেছিল। এগুলো যত প্র্যাকটিস করবেন তত তাড়াতাড়ি মানে এটা অভ্যস্ত হয়ে যাবে, ঠিক আছে। যত প্র্যাকটিস কম করবেন অভ্যাস। প্রোগ্রামিং জিনিসটা হলো কি, ধরেন আপনি খুব ভালোভাবে শিখছেন, ঠিক আছে, বাট আপনি সব বুঝেন, 6 মাস কোনো প্র্যাকটিস করবেন না, আপনি ভুলে যাবেন, অনেক কিছু বুঝবেন। এটা এমন না যে একবার শিখলাম সারা জীবন মনে থাকবে, এরকম জিনিস না। হুম। তো আমরা এর পরের ক্লাসে আমরা ডাটাবেস দিয়ে কানেক্ট করা, ঠিক আছে, ডাটাবেস কিভাবে ক্রিয়েট করতে হয়, ডাটাবেসে কিভাবে ডাটা ভ্যালু ইনসার্ট করতে হয়, ঠিক আছে, তারপরে লাগে ডাটাবেস থেকে ডাটা কিভাবে শো করতে হবে, এডিট, আপডেট, এগুলো মাইস্কুল, এই যে পিএইচপি মাইস্কুল, মাইস্কুল ডাউন করে দেখাচ্ছি যে আমরা কোথা থেকে কাজগুলো করব। এখানে আমরা যেমন ডাটাবেস ক্রিয়েট করব, ঠিক আছে, ডাটাবেস ক্রিয়েট করে এখানে আমরা ইনসার্ট, আপডেট, ডিলিট করি, এগুলা জিনিসটা বুঝবো। শো কিভাবে করে, তারপরে আপনার ট্রিগার কিভাবে তৈরি করে, ঠিক আছে, প্রসিডিউর কিভাবে তৈরি করে, প্রসিডিউর কল করে কিভাবে, এগুলো এইখানে দেখবো। তারপরে ক্লাসে আমরা ডাটাবেস ক্রিয়েট করব, ফ্রম এ ডাটাবেস সেভ করব এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। আমরা মোটামুটি একটা স্টক ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করব, অ্যাপ্লিকেশন, যে ইনভেন্টরি যেটা বলে, এখানে প্রোডাক্ট সেভ হবে, পিকচার সেভ হবে, ফাইল সেভ হবে, এরকম একটা প্রজেক্ট করব। তারপরে আমরা ওয়েবসাইটের কিছু মানে ওয়েবসাইট, এই এখানে আমরা ওয়েবসাইটের কিছু অ্যাডমিন প্যানেল বা অ্যাডমিনিস্ট্রেটর প্যানেল কি, ঠিক আছে, বা অ্যাপ্লিকেশনে অ্যাডমিন প্যানেল কি, এগুলো আমরা তৈরি করব, লগ ইন, রেজিস্ট্রেশন, সেশন, আরো অনেক বিষয় আছে, ঠিক আছে। সেশন জিনিসটা আমরা বোঝাবো। সেশন জিনিসটা জাস্ট আমি একটু বলি। সেশন জিনিসটা হলো, ধরেন আমি এখানে কিছু একটা ভেরিয়েবল এই পেজে দিয়ে দিলাম, ঠিক আছে, এই ভ্যালুটা নিয়ে আমি যতগুলা পেজ ইচ্ছা করলে ইউজ করতে পারবো, আমার বারবার কল করতে হবে, খালি সেশনটা কল করতে, সেশন ডিক্লেয়ার করে দিলাম, ওটা যত জায়গায় যতগুলা পেজ থাকে আমি ওই সেশনের আন্ডারে যে ভ্যালুটা থাকবে একজনের নাম, ওই নামটা সব জায়গায় ইউজ করতে হবে, এটা নিয়ে, ঠিক আছে। এটা হলো সেশনের কাজ। এটা সেশনের কাজ আমি সরাসরি প্র্যাকটিক্যালি তবে আমরা জাস্ট ডাটাবেসটা ক্রিয়েট করে একটা প্রজেক্ট আনার চেষ্টা করবো, একটা প্রজেক্ট তৈরি করার জন্য, ছোট একটা অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য। তারপরে এপিআই কিভাবে ক্রিয়েট করে পিএইচপি দিয়ে সেটাও দেখাই দিব। যে সময় কিছু কাজ থাকে ছোটখাটো সেটা দেখাই দিব, ঠিক আছে। এইটার সাথে ওইটা মানে আমি ইনপুট করে একবারে দেখাই দিব জিনিসটা। এটা হলো প্লাস পয়েন্ট। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা ডাটাবেসটা স্টার্ট করব, মানে কালকের ক্লাসে আমরা ডাটাবেস ইউজ করব, শিখব, ঠিক আছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।